এই ধারাবাহিকতা যদি আপনি চলে আসেন তাইলে আপনি এখানে এসে আবার মিলাইতে পারবেন যে আপনি তফসিল ঘোষণা করার পরই হাদির উপরে আক্রমণ। সেখানেই আমার প্রশ্ন যে বিপ্লবীরা আসলে কাদের চক্ষুশূলে পরিণত হলো, বিপ্লবীদের কেন আক্রমণ করা হচ্ছে, কেন টার্গেট করা হচ্ছে? এর আগেও কিন্তু আমরা অসংখ্য ঘটনা দেখেছি। হ্যাঁ, সেটাই আমি বলছি যে যার জন্য আমি আপনাকে বললাম যে পরাজিত শক্তি যেহেতু জীবিত আছে, তাদের কাছে টার্গেট কারা, তারা যাদেরকে বিবেচনায় নিবে যে তাদের পরাজয়ের জন্য এরা দায়ী, তারাই টার্গেট হবে। সুতরাং বিষয়টা পরিষ্কার এবং তারাই টার্গেট হবে। এবং হাদি হয়তো সে একটা টার্গেট। হাদিকে ইনকলাব মঞ্চ, হাদিকে এনসিপির অংশ, দলে না থাকুক ওই আন্দোলনের, হাদিকে ছাত্র আন্দোলনের একজন নেতা, হাদিকে নতুন প্রজন্মের জন্য উদ্দীপনা। কারণ আপনি তো এখন 80 বছর বয়স, 75 বছর বয়সের যে একটা মানুষ, সে কিন্তু এখনকার 16 বছর 20 বছরের ছেলেটার জন্য উদ্দীপনা নয়। তারা তাদের সামনে মডেল চায়। কারণ আপনি দীর্ঘ 15টা বছর এই দেশের ছেলেপেলেগুলা, ওই 15 বছর আগে যে দল ক্ষমতায় গেছে তখন যার বয়স ছিল 10, 12, 14, 15, তারা যখন চলে গেছে তখন তাদের বয়স 30, 32। এই 30, 32 বছর পর্যন্ত তারা ওই একটা দলেরই কায়েমি শাসন ব্যবস্থা এবং গণঅভ্যুত্থানের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে হাদির বক্তব্যের জন্য বিভিন্ন সময় তিনি আলোচনায় থেকেছেন এবং বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নানা সময় নানা বক্তব্য তিনি দিয়েছেন। হাদির উপর হামলার পেছনে এটিও একটি কারণ হতে পারে কি? আমরা না চট করে একটা দেশের দোষ দিয়ে দেই, তার আগে নিজেদেরটা আমরা দেখি না। আপনি বলেন এই যে হাদিকে গুলি করার পর বলা হইল যে সে ইন্ডিয়াতে চলে গেছে, কারা বললো? ইন্ডিয়ার লোক বলছেন, আমাদের দেশের লোক বলছে। এখনো কিন্তু বলা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক তথ্য কিন্তু ছড়িয়েছে। আপনি যে ইন্ডিয়া চলে গেছে অ্যাসার্টেন করলেন কেমনে? আপনাকে রাষ্ট্রীয় স্টেটমেন্ট দিতে হবে, ইয়েস তন্ন তন্ন করে খুঁজেছি, সে কোথাও নেই। এবং ইন্ডিয়া যদি চলে যেতে থাকে আপনার বর্ডার সিকিউরিটি ফোর্সের বলতে হবে, সে তো ফাঁকি দিয়ে যেতে পারেনি। এখন এটা বলায় আমার লাভ কি আর ক্ষতি কি? আমি যদি বলি আমার দেশে নাই, চলে গেছে, যদি না যেয়ে থাকে তারপরে যেটা বলি, তাহলে কি আমি খুনিকে সেভ করছি? আর যদি বলি যে ওই দেশে চলে গেছে, ক্রসিং দ্য বর্ডার সে কিভাবে গেল, সেখানে তোমার সিকিউরিটি ফোর্স আছে। এখন এইগুলাকে যাচাই বাছাই না করেই আমি যদি বলে দিলাম ইন্ডিয়া করছে বা ইন্ডিয়ান অ্যাম্বাসাডারকে ডাকলাম, এই ঘটনায় আমার দেশের আন্দোলনের জন্য এটা একটা বিশাল ঘটনা, আমার দেশের চেতনার যে জুলাই চেতনার পক্ষে একটা বিশাল ঘটনা। প্রতিবেশী রাষ্ট্রের কাছে তো এটা খুব বড় ঘটনা নয় একটা লোকের মাথায় গুলি লাগা। সেই কারণে আমি বলছি আমাদের ব্যর্থতাটাকে আগে আমাদের দেখতে হবে। চট করে ও করে কেমনে, ভারত করে কেমনে, আমি যদি না করি, আমি যদি রাজি না হই, কাজে আমরা চট করে আমাদের একটা ব্লেম দেওয়ার স্বভাবটা হয়ে গেছে। আমরা দেখেছি যে হাদির উপর হামলার পর অন্তর্বর্তী সরকার কিন্তু রাজনৈতিক দলের নেতাদের এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা প্রোটোকল বাড়িয়েছে। কিন্তু আমি যেমনটি আসলে মনে করতে পারছি এই মুহূর্তে যে শরীফ ওসমান হাদি কিন্তু 1 মাস আগে 30টি হত্যার হুমকির কথা নিজেই জানিয়েছিল। তখন আসলে সরকারের তরফ থেকে বা রাষ্ট্র কেন ব্যবস্থা নেয়নি? রাষ্ট্র, এই যে একটা কঠিন প্রশ্ন, রাষ্ট্র কেন? দেখেন আলটিমেটলি যে কোনো ব্যর্থতার দায় সরকারকে নিতে হয়, কিন্তু মানুষ বিবেচনায় নেয় না সরকার বলতে আসলে কি। সরকার বলতে 25টা লোক নয়, রাষ্ট্রীয় সমস্ত অর্গান সরকারকে সহযোগিতা করবে, করতে বাধ্য, সেই টোটালটা মিলে সরকার। এখন এই পুলিশ, এই আর্মি, এরাই তো জুলাইতে ছাত্র জনতাকে গুলি মেরেছিল। তাহলে যারা ছাত্র জনতাকে গুলি মেরে, এখন কথা হইল যে শেখ হাসিনার নির্দেশে মারছে, সম্প্রতি জাজমেন্টে প্রমাণ হয়েছে। তো শেখ হাসিনার কথায় আপনার তাজা 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 মানুষ মেরে ফেলেছেন, শিশু মেরে ফেলেছেন, ভালো কথা। আপনার রুটিন কাজ আপনি করবেন না? আপনি সরকারকে সহযোগিতা করলে সরকার ব্যর্থ হবে কেন? শেখ হাসিনা তো 15 বছর ক্ষমতায় ছিল। কিভাবে ছিল? শেখ হাসিনার কি 2 লক্ষ হাত আছে? কিভাবে ছিল? প্রশাসনের কাছে প্রশ্নটা আমি ছুড়ে দিলাম। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই ছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয়েছে, এখন রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয় না। হইলে হবে না কেন? এই জন্য আমি বলি যে আপনি ব্লেম গেম খুব সহজ একটা জিনিস, ব্লেম দিয়ে দিচ্ছেন। যেমন ধরুন এখনকার সরকার যে জায়গাটায় আছে, এই সরকার কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার রাজনীতির সরকার না, এই সরকারের কোনো লোকবল নাই। গল্প আমরা মুখে যতই বলি, ওই এনসিপির কোনো অস্তিত্ব নাই, বলা হয় যে সরকার নাকি এনসিপির। ইতিমধ্যে বোধহয় এস্টাবলিশড হয়েছে যে না, এনসিপির সাথে তার ইনফ্যাক্ট কোনো সম্পর্ক নাই। যাই হোক, তারপরে ধরে নিলাম। আপনি বলেন আমাকে
8 মাস যাবৎ আমরা তার সাথে বসছি সমস্ত রাজনীতিবিদরা ঐকমত্য কমিশনে। আমরা কি একবারও শুনেছি কেউ গিয়ে প্রশ্ন করেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বৈধ অস্ত্র জমা নিলেন বিভিন্ন সময়, বিশেষ করে 2009-এর পরে যে লাইসেন্সগুলো দিয়েছে সেগুলো জমা নিছেন, কিন্তু আপনি একবারও কি প্রশ্ন করছেন আপনারা যে এখন মাঠে মেএসটিসি পাওয়ার নিয়ে আর্মি আছে এবং পুলিশ আছে, তাহলে অস্ত্রগুলা উদ্ধার হচ্ছে না কেন? এবং এই যে লুঠোয়া অস্ত্র আসলে জাতীয় নিরাপত্তার জন্য কতটা হুমকি তৈরি করেছে সে প্রশ্ন আমি আপনার কাছে রেখে বিরতিতে যেতে চাই। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরতে চাই আলোচনায়। দর্শক, এই পর্যায়ে জানিয়ে রাখতে চাই আরও একজন সম্মানিত অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। স্বাগত জানাচ্ছি আপনাকেও। জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার শিরোনাম ইতিহাস ও ক্ষমতা। আমরা যদি 54 বছরের রাজনৈতিক ইতিহাস দেখি, আমরা দেখেছি বারবার ক্ষমতার পালাবদল ঘটেছে এবং গণতান্ত্রিক যাত্রায় বারবার হোঁচট খেয়েছে বাংলাদেশ। দুবার গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গিয়েছে এবং 12টি নির্বাচনে দেশে হয়েছে। ত্রয়োদশ নির্বাচনের দ্বার প্রান্তে আমরা অতীত ইতিহাস থেকে কি শিক্ষা গ্রহণ করেছি? আমরা শিরোনামটা কি বলছেন? ইতিহাস ও ক্ষমতা। মানে কি ইতিহাসে কিরকম করে ক্ষমতার পালাবদল হয়েছে সেটা চরিত্র বিশ্লেষণ করা বা তার অভ্যন্তরে কি আছে সেটা বোঝা, সেটি যেমন বোঝাতে চেয়েছে, সেই সঙ্গে আরো একটি বিষয় যুক্ত করি। আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ইতিহাস বিকৃত হয়েছে, সে দায় আসলে কার? খুবই একটা ফিলোসফিক্যাল বিষয় করেছে, বুঝছেন। আমি ঠিক মানে যদি আলোচনা শুরু থেকে থাকতাম তাহলে হয়তো এটার মধ্যে যেরকম থাকতে পারতাম, এখন হঠাৎ করে মনে হচ্ছে যে মানে কোন দিকটা অ্যাটেম্প্ট করবো, কি করা উচিত। আপনার সরল বিশ্লেষণ শুনতে চাই জনাব মাহমুদুর রহমান মান্না। বিশ্লেষণ যদি বলে তাহলে হচ্ছে কি, ক্ষমতা সবসময় মানুষের সাথে থেকেছে। মানুষের যদি ক্ষমতা না থাকতো তাহলে মানুষ তো এখন আমরা যেরকম বলি আশরাফুল মখলুকাত, সমগ্র সৃষ্টির উপরে তার যে কর্তৃত্ব, ওটা ক্ষমতা আছে বলিতে, এবং সেই ক্ষমতা যেমন তার শারীরিক ক্ষমতা ছিল সেটাই সবচাইতে বেশি না, তার চাইতে বুদ্ধিবৃত্তি যেহেতু মানুষের আছে, সবচাইতে হাইস্ট ফর্ম অফ ম্যাটার দ্য ব্রেইন, ওইটা দিয়ে তারা করেছে। এবং এই চলতি পথে ধরেন ক্ষমতা করায়ত্ত করতে করতে মানুষ একসময় ক্ষমতাকেই মোক্ষর মতো মনে করেছে। এটাই হয়েছে। মানুষ প্রথম দিকে তো বনে জঙ্গলে ছিল, পরে আস্তে আস্তে যখন সভ্যতার দিকে আসলো, সভ্যতাও না বলি সংঘবদ্ধ হতে লাগলো, পরে পশু পাখির বিরুদ্ধে হোক, প্রকৃতির বিরুদ্ধে হোক, তারপরে সমাজ গড়লো, রাষ্ট্র গড়লো। যখন রাষ্ট্র গড়লো তখন ক্ষমতার বিষয়টা একেবারে অঙ্গাঙ্গিভাবে আসলো। সেই থেকে তার আগে যখন তাদের গোত্র বা যা যা ছিল সেখানে একটা সর্দার ছিল, কিছু ছিল, ক্ষমতার প্রশ্ন ছিল। এই ক্ষমতার বিষয়টাকে অ্যাভয়েড করে মানুষের যাত্রাকে ইতিহাসে আপনি কল্পনা করতে পারবেন না। মানে আমাদের লিখিত ইতিহাস যখন থেকে শুরু হয়েছে তারও আগে থেকে ক্ষমতার বিষয়টা ছিল, হয়তো সেটা আমরা অত গভীরভাবে বুঝে দেখিনি। তো এরকম চলছে যতই দিন গেছে একটা বিষয় হয়েছে, যখনই ক্ষমতা কুৎসিত রূপ পেয়েছে, কদর্য কিংবা ধরে নিষ্ঠুর রূপ পেয়েছে, যে ক্ষমতা রক্ষা করবার জন্যে আমরা মানুষকে কোনো মূল্য দিচ্ছি না, কোনো মূল্যবোধের ধার ধারছি না, কোনো নীতি নৈতিকতার ধার ধারছি না, তখনই যে সোশ্যাল কন্ট্রাক্টের কথা আমরা বলি, হবস ল ক্রুসো যেটা বলেছেন মানুষের সমাজ গড়বার জন্যে দরকার হয়ে পড়েছিল, সেইটা পরিশীলিত হতে শুরু করেছে। আলটিমেটলি গণতন্ত্র আসছে, এবং গণতন্ত্র মানেই বলা হয়েছে যেখানে কেবল গায়ের জোরে হবে না, সংখ্যাগরিষ্ঠের মত লাগবে তার পক্ষে, সমর্থনহীন একটা শাসন মানুষ অ্যাকসেপ্ট করবে না। ওই থেকে ফ্যাসিবাদের কনসেপ্ট এসছে যে ফ্যাসিবাদ মানবো না, একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানবো। আপনি একেবারে সর্বশেষ যে প্রশ্নটা আমাকে করেছেন এখানে আমি চলে আসি সে থেকে। ধরেন এই গণতন্ত্রের মধ্যেও কিন্তু তারপরে ক্ষমতার লড়াইটা থেকেছে, এবং মানুষ যখনই পেরেছে তখন এই ক্ষমতার বৃত্তের মধ্যে থেকেও তার বাইরে যাবার চেষ্টা করেছে, আইনের গণ্ডির মধ্যে থেকেও সে গণ্ডি পেরুতে চেষ্টা করেছে, আইনের বাঁধনের মধ্যে থেকেও আইনটা ভাঙবার চেষ্টা করেছে, এবং সেইভাবে মানুষের নৈতিক অধঃপতনের যুগ, ক্ষমতার লড়াই যুগ সেটা শুরু হয়েছে। আমার কাছে এরকম মনে হয়, ধরেন লিখিত ইতিহাস যতদিন পর্যন্ত আমরা দেখেছি এটা ক্ষমতার লড়াই দেখেছি। রাজনীতি যদি শেষ পর্যন্ত বলেন, এমনকি এই যে সবচেয়ে বড় মানবতার কথাবার্তা বলে একসময় পৃথিবীতে কমিউনিজম আসছিল, তারও নেতা স্ট্যালিন বলেছেন রাজনীতির শেষ প্রশ্নটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন। তারপরে রাষ্ট্র ক্ষমতায় কে গেল, কীভাবে গেল, সেগুলো হচ্ছে রাজনীতির মূল বিবেচনার বিষয়। এখনও সেরকমই হচ্ছে। এখনও ধরেন এই যে এত বড় একটা অভ্যুত্থান গেল গত বছর, আমাদের সবার মধ্যে আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের 55 বছরে যে ব্যর্থতা ছিল সেগুলোকে পাশ কাটিয়ে এখন বিজয়ের পথে যাব, সাফল্যের পথে যাব, এবং সে যে সবাই ঐক্যবদ্ধ থাকবো, একটা নীতির মধ্যে চলবো, পরস্পরের সাথে সৌহার্দ্য রাখবো, ভালোবাসা রাখবো। প্রথম মনে হয়েছিল যেন আমরা আসলে অনেক ভালো দিকে গেছি। যেই দেশে আমি আপনার এখানে মধ্যে একদিন বলেছিলাম
দুইজন প্রধান নেত্রী ছিলেন শেখ হাসিনা, খালেদা জিয়া, পরস্পরের মুখ দেখাদেখি করতেন জি, না, বলেছিলেন। কথা বলতেন না, শুভেচ্ছা বিনিময় করতেন না। সেই দেশের রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে বসেছে, বাসের পর বাস কথাবার্তা বলেছে, জুলাই সনদ তৈরি করেছে, তার ভিত্তিতে নির্বাচনে গেছে। কিন্তু যখন জুলাই সনদ তৈরি হয়েছে তখন এই সনদের মধ্যেই অনেক গোলমাল থেকেছে, বিরোধিতা করেছে, কেউ কেউ সই করে নাই, কেউ বলেছে এর ভিত্তিতে নির্বাচন হতে পারে না, কেউ এটার সংশোধন চেয়েছে, এবং সেই ধারাবাহিকতায় এই ভিন্নতাগুলো এখন পর্যন্ত আমরা স্পষ্ট দেখছি। আমি এই জন্যে মনে করি ক্ষমতা এবং রাজনীতি পাশাপাশি করে কখনোই দেখা যাবে না, দুটোকে মিলে দেখতে হবে। এবং যিনি যতখানি এই বিষয়টাকে একটা ধরেন যে অ্যাকোমোডেশনের মধ্যে, একটা সমঝোতার মধ্যে, আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে বিবেচনা করতে পারবেন, তিনি হয়তো একটা মসৃণ অগ্রগমন সম্ভব করতে অসংখ্য পারবেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, জুলাই আন্দোলন চলাকালীন সময় আমরা দেখেছিলাম যে থানা থেকে অস্ত্র লুটের ঘটনায় জাতীয় নিরাপত্তার জন্য এক ধরনের হুমকি তৈরি করেছে, এবং গণঅভ্যুত্থানের 16 মাস পেরিয়ে গেছে, এখনো সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হলো না। সেটা কি রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে? ধন্যবাদ আপনাকে আর আমার শ্রদ্ধেয় বড় ভাই মান্না ভাই, একটু দেরিতে হলেও যোগ দিচ্ছে, তার প্রতি আমার শ্রদ্ধা। সেটা রেখে আমি বলছি কথাগুলো, যে কথাটা আপনি বললেন যে যেমন ধরেন অস্ত্র উদ্ধার, যে প্রসঙ্গটা আপনি আনলেন এই সরকার, আপনি লক্ষ্য করে দেখেন তো যে আমরা যে ভাই যে বললেন 8 মাস আমরা একসাথে বসছি, কিন্তু ইনফ্যাক্ট কোনো সলিউশন কিন্তু হয় নাই, কিছুই হয় নাই। ওই যদি জুলাই সনদ ওই গণভোট হয়, না হয়, তাহলে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। আপনি এবার আসেন যে আপনার অস্ত্র উদ্ধারগুলো কিন্তু পুলিশের নৈতিক দায়িত্ব। তার অস্ত্র তার কাছ থেকে যখন নিয়ে যায় তখন বুঝতে হবে তার অবস্থানটা কি। এখন তারা যদি এটা উদ্ধার করতে না পারে, সব বাদ দিলাম, সে তো আনসারেবল হওয়ার কথা, যে তোমার অস্ত্র লুইটে নিয়ে গেছে, সেটা পরবর্তীকালে উদ্ধার করার কথা নৈতিকভাবেই তাদের। কেন করেনি আমি জানি না। একটা কথা আছে আমাদের, ব্লেম গেম আমাদের একটা চিরচরিত স্বভাব। হ্যাঁ, রাজনীতিবিদরা এক দলের রাজনৈতিক নেতা আরেক দলের রাজনীতিটাকে ব্লেম দেয়, সেটা হলো গেইন করার জন্যে। কিন্তু আপনি যদি আমরা বর্তমান সরকারের দিকে তাকাই, সেই সরকারকে কিন্তু সবাই সহযোগিতা করতেছে ফ্রম ডে ওয়ান। অন্তত মুখে বলে আমরা সহযোগিতা করতেছি বলেই উনি আছেন, আমি একমত থাকলাম তাদের সাথে। আপনারা সহযোগিতা করছেন, মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে পুলিশ আছে, আর্মি আছে এবং পুলিশ আছে। আপনারা 8 মাস ধরে তার সাথে বসেছেন। কেউ কি কখনো প্রশ্ন করেছেন যে আচ্ছা আপনি এত সহযোগিতা আমরা আপনাকে করছি, মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, কিন্তু অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে না কেন? সরাসরি প্রশ্ন করবে, কারণ উনি কোনো রাজনৈতিক দলের নেতা না, উনি নিজেই বলেন যে আমি অনেক কিছু বুঝি না। সরাসরি প্রশ্ন করবেন অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন? আপনি কি নির্দেশ দেন নাই, নাকি আপনি নির্দেশ দিয়েছেন তারা শুনে নাই? বিভিন্ন সময় তো আমরা দেখেছি যে অভিযান চললো, অপারেশন ডেভিল হান্ট হলো, এবার ডেভিল হান্ট ফেজ 2 হতে যাচ্ছে। আপনি অপারেশন ডেভিল হান্ট করলো, আমি অস্ত্র পাইলাম না, তাহলে তো আরেকটা এক্সাম্পল দিতে হয়। আপনি কাজের মেয়ে মা এবং মেয়ে দুজনকে হত্যা করে স্কুল ড্রেস পরে বেরিয়ে গেল, 2 দিনে পুলিশ তাদেরকে ধরেছে। আর হাদিকে গুলি করছে, সে কিন্তু পালায়ে গেছে, আমরা শুনি এখন বর্ডার ক্রস করে গেছে। এই প্রসঙ্গে একটা প্রশ্ন রেখে আবার বিরতিতে যেতে চাই। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী যেমনটি প্রধান নির্বাচন কমিশনের প্রশ্ন রেখেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোথায় হলো? হাদির ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, ভোটের সময় 2-1টা খুন খারাপি হয় বলেও মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে আপনার মন্তব্য নিশ্চয়ই জানবো। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই আবার আমন্ত্রণ। দেখছেন দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, যেমনটি প্রধান নির্বাচন কমিশনার প্রশ্ন রেখেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোথায় হলো, সেই সঙ্গে তিনি বলেছেন হাদির ঘটনা বিচ্ছিন্ন, ভোটের সময় 2-1টা খুন খারাপি হয়। এর সঙ্গে তিনি আরো যুক্ত করেছেন, আপনারা সব দুশ্চিন্তা ঝেড়ে দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন, সঠিক সময়ে সঠিকভাবে একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। যিনি বলেছেন যে এরকম ঘটনা হয়, আগে হয়েছে বলে এখন হবে, আমি তীব্র নিন্দা করলাম এটার। আপনি একটা ঘটনা আগে ঘটছে বলে এখন ঘটতে হবে এবং ধারাবাহিকতা রক্ষা করবেন, কিংবা আপনি নিজে বৈধতা নেবেন, এটা আমি সাপোর্ট করি না কোনোভাবে। তার বলা ঠিক হয়নি। তার বলা উচিত ছিল আমরা চেষ্টা করছি এটা যাতে না হয়, আরও যাতে সুন্দর হয়। আমি যে কথাটা বলতেছিলাম সেটা বলে যাচ্ছি, তারপর মান্না ভাই বলুক। সেটা হচ্ছেই সরকারকে সবাই সহযোগিতা করতেছে ফ্রম ডে ওয়ান। মাঠে প্রশাসন আছে, পুলিশ আছে, আর্মি আছে, তাহলে তা সত্ত্বেও অস্ত্র কেন উদ্ধার হচ্ছে না? পাশাপাশি যে কাজের মেয়ে 2টা মা মেরে হত্যা করে সে গ্রেপ্তার হইল, হাদির হত্যাকারী গ্রেপ্তার হইল না, অস্ত্র উদ্ধার হচ্ছে না। ব্লেম গেম কেন চলে সেটা আমি বলছি। আমার বক্তব্য হলো, আমি 8 মাস যখন ইউনূস সাহেবের সাথে বসলাম ধারাবাহিকভাবে, তাকে কি আমরা প্রশ্ন করতে পারতাম না? আপনি বলুন, আপনাকে আমরা সহযোগিতা করতেছি, মাঠে পুলিশ সহযোগিতা করতেছে, আর্মি সহযোগিতা করতেছে, অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন? আপনি কি অস্ত্র উদ্ধার করতে আগ্রহী না, কিংবা আপনি কি নিষেধ করেছেন? এই প্রশ্ন তাকে করা উচিত ছিল, এখনো করা উচিত। কেন? দেশবাসীর জানা উচিত। কারণ বারবার আমরা বলি সরকার ব্যর্থ। সরকার
চূড়ান্তভাবে ব্যর্থ, ইলেকশনের সাথে রিলেটেড যে বিষয়গুলো চূড়ান্তভাবে ব্যর্থ, তারপরেও তাহলে নির্বাচনে আমরা যেতে চাচ্ছি কেন? এক। দুই, এই সরকার যদি এটা না বলে তাহলে আপনি আইজিপি কে প্রশ্ন করেন, আপনাদের কি সরকার নিষেধ করছে? কাজের মেয়ে কি মা মেয়েকে হত্যাকারীকে গ্রেফতার করতে বলছিল আর হাদির হত্যাকারীতে ধরতে? পরিষ্কার একটা চিত্র, এই ব্লেম গেম চলবে, এটা ব্লেম গেম চলতেছে। তাই আমি প্রশ্ন রেখে গেলাম যে এই প্রশ্ন করে ইউনূস সাহেব এর কাছ থেকে উত্তর নেওয়া খুবই জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব মাহমুদুর রহমান মান্না। দেশের ইতিহাসে যাবৎ 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং 12টি নির্বাচনের মধ্যে 7টি সংসদে নানা আন্দোলন অসন্তোষের মুখে ভেঙে দিয়ে পুনরায় নির্বাচন দিতে বাধ্য হয়েছে শাসক গোষ্ঠী। ত্রয়োদশ নির্বাচনের দ্বার প্রান্তে আমরা তফসিল ঘোষণা হলো, নির্বাচন কেন্দ্রিক সংশয়ের এখনো অবসান হয়নি, এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপনার বিশ্লেষণ? সংসার তো অবসান হয়নি, তো মানতে হবে আপনাকে। এটা হলো কি, ধরেন এটা কোনো থিওরি না, আপনি জনগণের জিজ্ঞেস করছেন, মানুষ জিজ্ঞেস করছে ভাই ভোট কি হবে, কমন একটা কথা। তার মানে সংশয় তো আছেই, এটাকে যদি অস্বীকার করে তিনি সত্যকে অস্বীকার করার চেষ্টা করবেন। কিন্তু এই যে সিসি যেটা বলছেন, সিসি তো বলেছেন এটা, প্রধান নির্বাচন কমিশনার, উনি যে এই কথা বললেন, মানে এগুলো কেন হয় জানেন? আমি বলি, আমি তাকে পার্সোনালি চিনি মানে আমরা একসময় একই বিশ্ববিদ্যালয়ে পড়তাম, একই ডিপার্টমেন্টে, মানে আচরণে উনি যথেষ্টই হিসাবী লোক। কিন্তু তারপরেও আমি বলি, যারা রাজনীতি করেন না তারা অত মেপে কথা বলেন না। রাজনীতির প্রত্যেক কথায় মাপতে হয়। মানুষ মনে করে এই কথার মানে কি, ওটার মানে কি, উনি কথায় গার্ডেড থাকেন, উনি সেটা ছিলেন না। অবশ্যই পৃথিবীর বহু দেশে নির্বাচনে খুন খারাপি হয়, আমাদের এখানে এখনই খুন খারাপি হয়নি, নির্বাচনটা শুরুও হয়নি। আর এইটা একটা ডাইরেক্ট একটা অ্যাটেম্পট টু কিল ছিল এবং একটা বিভৎস ধরনের বিষয় ছিল। এইটাকে উনি ওগুলোর সাথে তুলনা করে বিষয়টা একভাবে যে হালকা হয়ে যেতে পারে, এটা ভুল করেছেন, বোঝেনই নাই। না বুঝে যেটা বললেন তাতে হলো কি, মানুষের মনের মধ্যে শঙ্কা গেল না। এই রকম করে একটা প্রফেশনাল গ্রুপ অফ কিলার্স, যেভাবে রিপোর্টটা আসছে, তারা থেকে হত্যার জন্য বেশ কিছুদিন ধরে ছক আঁটছিল এবং সেই ছক অনুযায়ী গুলি করেছে, হত্যা করেছে। এবং যখন গুলি করেছে তখন তারা রিক্সাকে ফলো করছিল, হুন্ডাই ছিল, মাস্ক ছিল, ড্রেস কেমন ছিল সব জানে, কিন্তু পুলিশ কিছু করতে পারে নাই। তখন মানুষ মনে করতে পারে না, ওই যে উনি বললেন একটা কাজের মেয়েকে ধরতে পেরেছেন, একে পারলেন না কেন? সে কি সিলেট দিয়ে গেল, নাকি গারো পাহাড়ের দিয়ে গেল, নাকি গেল সত্যি, নাকি রয়ে গেল, সে ব্যাপারে স্পষ্ট বলতে পারছেন না। এইখানে মানে এই যে কদিন আগে অস্ট্রেলিয়াতে বোধহয় একটা কিলিং হলো, যে সেটা তো সমুদ্র সৈকতে, হ্যাঁ, তো খুবই তাড়াতাড়ি বের করতে পারলো। এরকম অনেকই হয়, বড় বড় কিলিংও বেরোয়। আমাদের এইখানে অলমোস্ট কোনোটাই বেরোয়নি। আপনি যে নির্বাচনের 7টা ইয়ের কথা বলছেন, ওগুলোর কারণ কিন্তু ভিন্ন রকম, সেটার সাথে এইটার সম্পর্ক নয়। প্রত্যেকটা আলাদা আলাদা প্রেক্ষাপট রয়েছে। যে এটার প্রেক্ষাপটটা, এটা ভেঙে যাওয়ার মতো আমি এখন কোনো উপাদান দেখি না, কিন্তু ভোটটা হবার পরে ভেঙে যেতে পারে। এইখানে উনি ব্লেম গেম বললেন, কিন্তু তারপর একদম ডাইরেক্টলি বোধহয় বললেন না। প্রথম থেকে একদম বলাই হয়েছিল একজন এমপির নাম করে, ঢাকা মহানগরের প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি, এবার একটা বড় রাজনৈতিক দলের বড় নেতা। কথাটা একদিন দুদিন চলবার পরে আবার চেপে গেছে। একটা পক্ষ বলেছে এটা